সুপ্রভাত। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রভাতী প্রতিবেদন। পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে এমন মানুষ খুব কম আছেন যারা পিনাকি ভট্টাচার্য নামটি ইতিপূর্বে শুনেছেন, কিন্তু বাংলাদেশে ইনি অসম্ভব জনপ্রিয়। বিশেষ করে ইসলামী মৌলবাদী মহলের লোকজন এবং আরো বিশেষ করে মাদ্রাসা ছাপ ছেলে ছোকরাদের মধ্যে তার ভক্তের সীমা পরিসীমা নেই। মেধাবী ছাত্র, এমবিবিএস ডাক্তার, লেখার হাত ভালো, খুব ভালো বক্তা। পিনাকির শিক্ষক পিতা আওয়ামী লীগের সক্রিয় সমর্থক ছিলেন এবং ছাত্রাবস্থায় পিনাকিও, শুধু ছাত্রাবস্থা নয় তারপরেও লীগের রাজনীতির সমর্থক ছিলেন পিনাকি। সরকারি দলের কাছ থেকে নানা রকম আনুকূল্য তিনি পেয়েছেন। তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের সহায়তায় নকল ওষুধ বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তাকে কেন্দ্র করে অনলাইনে এমন অনেক অভিযোগ উঠেছে। 2008 সালে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈদেশিক অর্থায়নে সারা দেশে কালাজ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়। টেন্ডারের মাধ্যমে দেশের যে ওষুধ উৎপাদনকারী সংস্থা প্রতিষ্ঠানটি এই ওষুধ তৈরির কাজ পায়, সেই প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার ছিলেন পিনাকি ভট্টাচার্য। আর এই পুরো ওষুধ সরবরাহ প্রক্রিয়া দেখভাল করার দায়িত্বটাও ছিল তার। ক্যাপসুলে কালাজ্বরের অন্যতম যে উপাদান মিল্টেফস বা মিল্টেফসিন দেওয়ার কথা থাকলেও শুধু ময়দা দিয়ে ওষুধ তৈরি করা হয়। এই জালিয়াতির মাস্টার মাইন্ড ছিলেন ওই প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার পিনাকি ভট্টাচার্য। সে সময় বিষয়টি নিয়ে দেশে বিদেশে প্রচন্ড তোলপাড় হয়, কিন্তু 2008 ডিসেম্বরে নির্বাচনে জিতে শেখ হাসিনা ক্ষমতায় এলে পিনাকি আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে এই জাল ওষুধের মামলা ধামাচাপা দেন। ভালো বলিয়ে কইয়ে হওয়ার কারণে এবং সরকারে আসীন যে দল, সেই দলের সৌজন্যে দেশের বুদ্ধিজীবী মহলেও তার জায়গা পাকা হতে থাকে। আর তার নিজের তো একটা সহজাত ক্ষমতা, দক্ষতা ছিলই। 2013 সালে যুদ্ধ অপরাধী আব্দুল কাদের মোল্লা এবং আরো কয়েকজনের মৃত্যুদণ্ডের দাবি ও জামায়াত ইসলামী দলকে নিষিদ্ধ করার দাবিতে বিশাল গণ আন্দোলন হয় বাংলাদেশে। শাহবাগ আন্দোলন নামে এর প্রসিদ্ধি। গণজাগরণ মঞ্চের যে সেই উপলক্ষে তৈরি হয়, তার নেতৃত্বে দেখা যায় পিনাকি ভট্টাচার্যকে। তবে অভ্যুত্থানের অনেক আগে থেকেই পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে বুদ্ধিজীবী মহলে পরিচিত নাম এবং পরিচিত মুখ। একজন ব্লগার হিসেবে ঈর্ষণীয় জনপ্রিয়তা তিনি ততদিনে পেয়ে গেছেন। টিভিতে বিভিন্ন লাইভ আলোচনায় BOAN বা ব্লগার্স অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে হাজির থাকতেন নিয়মিত। কমিউনিস্ট দলের সঙ্গে তার কোনো কালে যোগ ছিল বলে শুনিনি, তবে চিন্তায়, ভাবনায়, কথায়, বার্তায় অবশ্যই বামপন্থী ও প্রগতিশীল ঘরানার মানুষ ছিলেন তিনি। একজন চিন্তাশীল মানুষ হিসেবেও খ্যাতি পেয়েছেন। 2017 সাল থেকে পিনাকি ভট্টাচার্যের মধ্যে পরিবর্তন দেখা যেতে থাকে। তবে কিভাবে ও কি কারণে তার পরিবর্তন ঘটেছিল সেই ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে বলার
মতো চর্চা তাকে নিয়ে আমি করিনি, করার প্রয়োজনও বোধ করিনি। শুধু লক্ষ্য করা যায় তিনি ইসলাম নিয়ে লেখাপড়া করছেন, বই লিখছেন। এই চর্চার ফল হিসেবে একটি বই লিখলেন, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, যেখানে তার নিজের বয়ানে বললেন ধর্মভীরু মুসলিম বাঙালি থেকে আমরা ধর্মনিরপেক্ষ বাঙালি হওয়ার প্রান্তে এখন। লিখলেন বটে এমন কথা, কিন্তু নিজের জীবনে হয়ে গেলেন একেবারে উল্টো। দেখা গেল গোঁড়া ইসলামী ধ্যান ধারণা তাকে আচ্ছন্ন করে ফেলছে। তার প্রকাশও হতে থাকলো তার ব্লগে, তার ফেসবুক পোস্টে। তার এক গুণমুগ্ধ, তিনিও খুব ভালো ব্লগার, শেখ তাসলিমা মুন, তার ব্লগে লিখেছেন, নারীদের সম্পর্কে তার রক্ষণশীল দৃষ্টিভঙ্গি লক্ষ্য করার পর আমি তাকে আমার ফেসবুক থেকে সরিয়ে দিয়েছিলাম। তবে ঠান্ডা মাথায় রীতিমতো পরিকল্পনা করে যে পিনাকি নতুন পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আরো স্পষ্ট করে বোঝা গেল 2018 সালে। এই বছরে পুলিশের যে মাদক বিরোধী অভিযানের কঠোর সমালোচনা করে মাদক কারবারিদের সমর্থন যোগান পিনাকি। আপনাদের বলাটা এখানে প্রয়োজন, এই মাদকের টাকা ওখানে যে ইসলামী দলগুলো, তার একটা বিরাট অংশ এই মাদকের টাকা পায়। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সমর্থন দিয়েছিলেন। নিরাপদ সড়ক আন্দোলনের নামে গুজব ছড়িয়ে স্কুল কলেজের কোমলমতি শিশু কিশোরদের উস্কানি দিয়ে তাদের জীবন হুমকির মুখে ফেলারও অন্যতম কারিগর ছিলেন তিনি। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে 2018 সালের 5ই আগস্ট আইন প্রয়োগকারী সংস্থা তাকে তলব করে, আমাদের অফিসে আসুন। পিনাকি তার উত্তরে বলেন, আপনাদের দরকার হলে আপনারা আমার অফিসে আসুন, এখানেও কথা বলার কোনো অসুবিধে নেই। এ কথা বলে ফোন রেখে দিয়ে তিনি চলে যান অফিস ছেড়ে। তারপর থেকে আর তার কোনো সাড়া পাওয়া যায়নি। এবং তারপরে কি পাওয়া গেল, এরপর তিনি করলেন কি, স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে গুম হওয়ার নাটক সাজানোর চেষ্টা করেন এবং গোপনে দেশ ছেড়ে প্রথমে ব্যাংকক, সেখান থেকে ফ্রান্সে পলিটিক্যাল অ্যাসাইলাম। এখনো ফ্রান্সে আছেন তিনি। জানা গেছে জামাত এবং অন্য কট্টরপন্থী মুসলমানদের সহায়তায় তিনি ফ্রান্সে যান। ফ্রান্সে বসে তিনি ধর্ম, দেশের কৃষ্টি, কালচার, সরকার, সেনাবাহিনী, বঙ্গবন্ধু পরিবার, ভারত সরকার সবার এবং ভারতের বিরুদ্ধে তিনি ক্রমাগত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন। যদি এখন বলা হয় ভারত বিদ্বেষী হিসেবে বাংলাদেশে কার নাম সব থেকে ওপরে, তো নিঃসন্দেহে সে নামটি হবে এই পিনাকি ভট্টাচার্যের। এমনকি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের মতো বিষয়গুলোর অবমাননাও করছেন তিনি। এককালের মুক্ত চিন্তার মানুষ পিনাকি ভট্টাচার্য এখন জামাতি ইসলামের গুরু সেজে তাই অক্লেশে বলতে পারেন, মাদ্রাসায় কেন জাতীয় সঙ্গীত গাইতে হবে? পিনাকি ভট্টাচার্যের রূপান্তর অদ্ভুত বললে কম বলা হয়। এই রূপান্তর বিস্ময়কর রকমের বিপজ্জনক। এটা ঠিক, সময় মানুষকে বদলে দেয়। তাই বলে এভাবে বদলে দেয়া, যে মানুষটি একসময় প্রখর যুক্তিবাদী হিসেবে, প্রগতিবাদী হিসেবে, প্রগতিশীল ধ্যান ধারণার বাহক হিসেবে নিজেকে চিনিয়ে দিয়েছিলেন, তিনি কিভাবে বর্তমানের পিনাকি ভট্টাচার্য হয়ে মৌলবাদী ইসলামীদের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করেন? তার কারণ তিনি এখন চরমপন্থী মৌলবাদীদের
মূল্যবান সুশিক্ষিত অভিভাবকে রূপান্তরিত হয়েছে। হিন্দু হয়ে জন্মালেই যে তাকে হিন্দু ধর্মের হয়ে কাজ করতে হবে এমন আশা করা অন্যায়, কিন্তু অত্যাচারিতের পাশে দাঁড়ানো, তা সে হিন্দু হোক আর মুসলমান হোক, যেই হোক না কেন, যারা মানুষ তারা অত্যাচারিতের পাশে দাঁড়ায়, এটা তাদের কর্তব্য। এক সময়ের উদারবাদী মানবতাবাদী পিনাকি ভট্টাচার্য এই কথাটি ভুলে গেছেন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর থেকে হিন্দুদের কাছে বাড়ি জমি ছেড়ে বা কম দামে বিক্রি করে অন্ধকারে ভারতে পালিয়ে যাওয়া একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সে নিয়ম আওয়ামী লীগ সরকারের আমলেও চলেছে। হিন্দুদের জমি দখল, লুটপাট ও মন্দির পোড়ানোর এই ধারা তখনও কিন্তু কমেনি, কিংবা কমলেও সেটা খুবই মার্জিনালি কমেছে। এর সঙ্গে বলতে হয় হিন্দুর ঘরের মেয়ে বউদের উপর চরম অত্যাচারের কথা। ধর্ষণের শিকার হিন্দু বাবা ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে গেলে পুলিশ তার আবেদন পর্যন্ত গ্রহণ করে না। পূর্ণিমা শীলের মাকে ধর্ষকদের কাছে কাঁদতে কাঁদতে অনুনয় করতে হয়, মেয়েটা আমার বড় ছোট, তোমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো না। এই অত্যাচারিতদের পাশে দাঁড়ানো যে কোনো মানুষের পরম মানবিক কর্তব্য, কিন্তু তা না করে জনাব পিনাকি ধর্মীয় নেতাদের পাশে দাঁড়িয়েছেন। এই নির্যাতিত মানুষের পাশে নয়। একজন যুক্তিবাদী হিসেবে আমি আলেমদের পাশে দাঁড়ানো সেটাকে অপরাধ বলবো না, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই আলেমরাই ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগী গোষ্ঠী। তারা সংখ্যাগরিষ্ঠ ধর্মে থাকার সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে, এমনকি যে বিদ্রোহ করে যেসব চরমপন্থী দলগুলো তাদেরও এদের আশ্রয়ে রয়েছে। আলেমরা কোনোভাবেই বিপন্ন শ্রেণী নয়, কিন্তু কেন মিস্টার পিনাকি ভট্টাচার্য মনে করেন যে এই আলেমদেরকে বিপন্ন হিসাবে চিত্রিত করতে তার ভালো লাগে এবং তাদের অধিকার সংরক্ষণ এবং তাদেরকে রক্ষা করতে চান? পিনাকি ভট্টাচার্যের উচ্চারিত প্রতিটি শব্দ আজকাল এই ধর্মান্ধ অন্ধকার শক্তিকে সমর্থন করে। তার প্রতিটি শব্দ মুক্ত চিন্তা, স্বাধীনতা, নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের বিরোধিতা এবং মানবতার হত্যাকারীদের পক্ষে লেখা। যারা হত্যা করছে মানবতাকে তাদের পক্ষ সমর্থন করে লেখা। তিনি সেই ধর্মান্ধদের পক্ষ নিচ্ছেন যারা হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুর মেয়ে বউদের সম্ভ্রম লুট করছে। 2017 সালে ব্রাহ্মণবাড়িয়ার নিরক্ষর যুবক রসরাজ দাস বা রংপুরের টিটু রায়ের নামে ফ্যানাটিক মুসলমানরা জাল ফেসবুক অ্যাকাউন্ট খুলে কাবা মসজিদ এবং পয়গম্বর সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়ে তাদের ঘাড়ে দোষ চাপায়। এর ফলে কয়েকশো হিন্দুর বাড়ি জেলে গিয়েছিল, মহিলারা ধর্ষিত হয়েছিলেন মুসলিম আক্রমণকারীদের হাতে। পিনাকি ভট্টাচার্য সেই আক্রমণকারীদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেননি, উল্টে আহমেদ শফির মতো গোঁড়াকেও আলেম বলে সার্টিফিকেট দিয়েছেন এবং মুক্ত চিন্তাকারীদের প্রতি ক্রমাগত তাণ্ডব চালাচ্ছেন। যখনই পিনাকি এক সময়ের ধর্মনিরপেক্ষ দেশের মূল উপাদানগুলির অবমাননা করে জাতীয় পতাকা এবং সঙ্গীতের সম্পর্কে কিছু লেখেন, আমরা দেখতে পাই যে কি আগ্রহের সঙ্গে এই ধর্মান্ধ যে ক্ষুধার্ত নেকড়ের দল তারা তাদের গ্রহণ করে এবং আরো ধর্মান্ধ হওয়ার জন্য তারা পুষ্টি পায়। আর এই করে পিনাকি ভট্টাচার্য নিজে হয়ে যান এই নেকড়েদের মতো অপশক্তির নেতা। মিস্টার পিনাকি বুঝতে পেরেছিলেন যে ইসলামপন্থীরা এই অঞ্চলে একটি উদীয়মান শক্তি, এমনকি সরকারও এই শক্তিকে সন্তুষ্ট না করে টিকে থাকতে পারে না। মৌলবাদীদের তাই এত বাড়বাড়ন্ত। তিনি তাই সিদ্ধান্ত নিয়েছেন বিবেককে ঝেড়ে ফেলে দিয়ে মৌলবাদীদের প্রশ্রয় দেবেন, আর সেটা দিয়ে যাচ্ছেন ক্ষমতা পাওয়ার জন্যে, নিজে ক্ষমতার মাথায় উঠবার জন্য। বাংলাদেশের বর্তমান পালা বদলের পর হয়তো খুব শিগগির দেশে ফিরবেন তিনি, হয়তো ফিরে গিয়েছেনও।
তার সৈন্য সামন্ত দাবি তুলেছে, তাকেও উপদেষ্টা পদে নিয়োগ করতে হবে, উপদেষ্টা পরিষদের সদস্য করতে হবে। হয়তো হয়েও যাবেন তিনি। তারপর কি হবে? শ্রী পিনাকি ভট্টাচার্য, কালা পাহাড়রা কিন্তু ইতিহাসে ঘৃণিতই থেকে যায়, তারা কিন্তু কোনোদিন সম্মানিত হয় না, কথাটা মনে রাখবেন। আপাতত এই পর্যন্ত। তবে শেষ করার আগে আমাদের যে ঘোষণাটা প্রতিদিন করি সবশেষে, সেটা একবার করি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমরা শুরু করেছি, সেই বিষয়ে দুটি কথা। গত 3 দিন ধরে প্রচুর মানুষ আমাদের সমীক্ষায় সাড়া দিয়েছেন। আপনি যদি এখনো আপনার তালিকা আমাদের না পাঠিয়ে থাকেন, তবে এখনই পাঠিয়ে দিন। পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন আমাদের কমেন্ট সেকশনে এবং পাঠিয়ে দিন। এই সঙ্গে সাবস্ক্রাইব করে দিন ক্যালকাটা ডায়ালগস নামে আমাদের এই চ্যানেলটি। হ্যাঁ, একটি কথা ভুলে গেলাম বলতে, সেটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দের তালিকা পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। ইমেল আইডি হচ্ছে calcatadialoguesmanoj@gmail.com। আপাতত এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।